অধিকাংশ দর্শক মনে করে থাকেন আর্টিস্টিক বা একটু ইন্টেলেকচুয়াল টাইপ সিনেমা বানানো কঠিন আর মশলাদার সিনেমা বানানো সহজ। কিন্তু ফ্যাক্ট হচ্ছে মশলা সিনেমা বানানো একই সমান ডিফিকাল্ট, আবার অনেকাংশ ক্ষেত্রে বানানো ইন্টেলেকচুয়াল সিনেমা থেকেও কঠিন। মশলা সিনেমা বানানোর জন্য পরিচালকের সেই ধরনের সেন্সিবিলিটি থাকার দরকার হয়, তার নিজের সিনেমাকে বিশ্বাস করে বানাতে হয়, তাহলেই দর্শক সেই সিনেমার সাথে কানেক্ট করে। তুফান দেখার পর এটাই মনে হয়েছে রায়হান রাফির মশলা সেন্সিবিলিটি নেই। তিনি যে ধরনের সিনেমা বানিয়ে হস্তপক্ষ করেছেন, তুফান সে ধরনের সিনেমা নয়। রাফি নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের কমার্শিয়ালি সাকসেস পাওয়া পরিচালকদের মধ্যে প্রথমে স্থানে থাকবে, তবে তুফানের ক্ষেত্রে তিনি কোয়ান্টিটি ওভার কোয়ালিটি খেলতে চেয়েছেন। এতে করে তার উপর ব্যবসায়িক সাফল্যের চাপ যেমন ছিল, তেমনি তার কাজের যে সিগনেচার স্টাইল ছিল সেটা অনেকটা মিসিং। রাফি বাজেট পেয়েছে, টেক সাপোর্ট পেয়েছে, সিনেমার লুক অ্যান্ড ফিল প্রিমিয়াম। অনেক সময় আমরা বলে থাকি বাংলাদেশের সিনেমা তাই অমুক জিনিস কম্প্রোমাইজ করা হয়েছে, এ ধরনের কোনো কম্প্রোমাইজ করা হয়নি তুফানে। প্রতিটা অভিনেতারই অভিনয় ভালো, যার উপর নাকশিটকে অনেক দর্শক সিনেমাটা দেখতে চাইবে না। সে শাকিব খানও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু সিনেমার দশা হয়েছে মৃত লাশকে স্যুটবুট পরিয়ে কফিনে শুইয়ে রাখার মতো। সবকিছু চাকচিক্য, কিন্তু আত্মা নেই। আর সেই আত্মা হচ্ছে সিনেমার চিত্রনাট্য। সিনেমার শুরু থেকে চঞ্চলের এন্ট্রির আগ পর্যন্ত গ্রিপ ধরে রাখার মতো সিনেমায় কোনো সিচুয়েশন তৈরি করতে ব্যর্থ পরিচালক। হিরোকে সর্বেসর্বা দেখানোর জন্য কোনো ভিলেনকেই 4-5 মিনিটের বেশি টিকতে দেওয়া হয়নি, অথচ এটাই দরকার ছিল। হিরোর যদি কোনো ডিফিকাল্টিস না থাকে তাহলে তার জার্নির সাথে দর্শক সাড়া দেবে কেন? শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ারের মতো অভিনেতারা পর্দায় এসেছে আর বিদায় নিয়েছে। সালাউদ্দিন লাবলুকে শুধু আনা হয়েছে তুই কি ডারে বলার জন্য। তুই কি ডারে? সিনেমায় তুফানকে বলা হয়েছে রাক্ষস, কিন্তু বাস্তবে তুফান হলো ষাঁড়, যার মাথায় কোনো বুদ্ধি নেই। সে সারা সিনেমায় হয় কাউকে এক নাগারে 10টা থাপ্পড় মেরেছে, না হয় গুলি করে মেরেছে। বুদ্ধি খাটিয়ে তার কাউকে খুন করতে হয় না, কারণ সিনেমায় বাংলাদেশের কোনো গ্যাংস্টারের মাথায় বুদ্ধি নেই। সিনেমার প্রথমার্ধ এরকম বেশ কিছু অপ্রাসঙ্গিক দৃশ্যে সময় নষ্ট করেছে, দর্শকও বোর্ড হয়েছে। মিমিকে দেখানো হয়েছে ইন্ডাস্ট্রির টপ হিরোইন, অথচ তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে সি গ্রেডের সিনেমায়। সিনেমার এক জায়গায় তুফানে ইন্ডাস্ট্রির 1 নম্বর হিরোকে খুন করে। হিরো দেখতে অনেক সুদর্শন, কিন্তু মেয়েদের দিকে এমনভাবে তাকায় যেন সে মেয়েদের কাছের থেকে কখনো দেখেনি। সে মরার পর ইন্ডাস্ট্রির লোকেদের কোনো শোকতাপ দেখানো হয়নি, উল্টে তার লাশ পাশে রেখে মিমি হট এক্সপ্রেশন দিয়ে গান গাচ্ছে। অথচ মিমি আগে কাউকে কখনো খুন হতে দেখেনি। দেশের শাসক দল আর বিরোধী দলকে তুফান বৃষ্টির মতো গুলি করে মেরেছে, অথচ তাকে কোনো সামরিক বাহিনী অ্যাটাক করতে পারছে না। একটা পাতি পুলিশের টিম তাকে চেজ করছে সারা সিনেমায়। এক জায়গায় তুফান ভাষণ দিতে উঠে জনগণের সামনে জিজ্ঞাসা করছে ভোট দিবেন কাকে, অথচ পুলিশ বলছে তাদের কাছে তুফানের একটাই মতো ছবি, যেন লোকটা আন্ডারগ্রাউন্ড থেকে কখনো বের হয়নি। একটা দৃশ্যে চঞ্চল সিনেমা হলে বসে সিনেমা দেখছে। কার সিনেমা জানেন? 2014 সালে এসবিএফ প্রযোজিত দেব অভিনীত কলকাতা সিনেমা যোদ্ধা। এখানে মিমি পুরোটা সময় শোপিচ আর নাবিলা জাস্ট ওয়েস্ট। সিনেমার প্রথমার্ধের এক জায়গায় সাকিব নাবিলাকে বাসা থেকে বের করে দেয়, তারপর আবার ডিরেক্ট নাবিলাকে একবার দেখা যায় সিনেমা শেষ হওয়ার 5 মিনিট আগে। এর ভিতরে এতটা সময় সে কি করেছে আল্লাহ মালুম। সিনেমার পার্শ্ব চরিত্রে বেশ কিছু কলকাতার অভিনেতা ছিলেন যারা ভুল করেও বাংলাদেশিদের মতো করে কথা বলেনি। সিনেমায় তুফান চরিত্রের কোনো গোল নেই, সে আসলে কি চায় তা সিনেমায় ক্লিয়ার করা হয়নি। যেসব বলিউড বা দক্ষিণ ভারতীয় সিনেমায় এই ধরনের গল্প দেখা যায়, সেখানে হিরোর একটা গোল সেট করা থাকে। তার গোল সেট করার পেছনে স্ট্রং কারণ থাকে, যার কারণে পুরো সিনেমা জুড়ে দর্শক হিরোকে সঙ্গ দেয়। সিনেমা শেষ হওয়ার আধা ঘন্টা আগে সাকিবের মুখ থেকে শুধু শোনা যায় সে পুরো দেশ চায়। কিন্তু কেন চায়? এর পেছনে কারণ কি? সামনে তার কি পদক্ষেপ হতে চলেছে তার কিছুই দর্শকরা ফিল করতে পারে না। 1990 সালের ঢাকায় এশিয়ান পেইন্টস কোম্পানির টি শার্ট গায়ে দিয়ে ক্যামেরার সামনে দিয়ে কয়েকজন হেঁটে গেল। অবশ্যই তারা সিনেমার স্পন্সর করেছে, কিন্তু প্রথমত এশিয়ান পেইন্টসের যে লোগো দেখানো হয়েছে তা বর্তমান সময়ের, 90 সালের নয়। দ্বিতীয়ত 90 সালে বাংলাদেশে এশিয়ান পেইন্টস ছিল কিনা সেটাই সন্দেহ। 1 ঘন্টা 50 মিনিটের পর চঞ্চল চৌধুরী ওরফে আকরাম খান সিনেমায় এন্ট্রি নিলে সিনেমা যেন একটু প্রাণ খুঁজে পায়। এখান থেকে সিনেমার হিরোর কিছু ডাউনফল দেখানো হয়। চঞ্চল তার চরিত্রে বেশ কিছু ম্যানারিজম এনেছে, যেগুলি তার চরিত্রটাকে তার অন্য চরিত্র থেকে আলাদা করেছে। সিনেমার এন্ডিং যথেষ্ট ভালো। রাফি হয়তো শুধু তার ক্লাইম্যাক্স নিয়ে কনফিডেন্ট ছিলেন। রাফির সুড়ঙ্গ দেখার পর তার প্রতি যে এক্সপেকটেশন তৈরি হয়েছিল তার কিছুই আমাকে তুফান দিতে পারেনি। তাকে আগে সবসময় দেখেছি হিরোর থেকে গল্পকে প্রাধান্য দিতে, এবার সে সাকিবকে প্রাধান্য দিতে গিয়ে চিত্রনাট্যে খেয়ে হারিয়ে ফেলেছেন। আশা করব তার আগামী সিনেমাগুলোতে তিনি আবার কোয়ালিটিতে ফোকাস করবেন। যদি এবারের মতো এক্সপেকটেশন আমি তার আগামী কোনো সিনেমায় রাখবো না। যারা একবার ব্যবসায়িক সাফল্যের পেছনে ছোটে তাদের সেখান থেকে ফিরে আসা কঠিন।